আমরা দেখেছি ব্যস্ততাময় হো চি মিন শহরের রূপ, আরো দেখিয়েছি কেনাকাটার স্বর্গ ঐতিহ্যময় বেনথান মার্কেটের আশপাশ। এখানেই সহজেই পাওয়া যায় প্রকৃত ভিয়েতনামি খাবার। ঝলমলে এই জায়গাটিতে আকর্ষণের শেষ নেই। সাথে জানিয়েছি আমাদের এক অসহায় পরিস্থিতির কাহিনী। আপনারা প্রশ্ন তুলতেই পারেন, যদি ভিয়েতনামের হো চি মিন শহরেই প্রথম পা রাখলেন, এত উষ্ণতার আঁচ পেলেন, এখানের পরতে পরতে দেশপ্রেমের লিখন, তবে কেন ভিয়েতনামের ভিডিওগুলির মধ্যে প্রথমেই হো চি মিন শহরকে দেখানো হলো না? আপনাদের অনুযোগ মাথা পেতে নিয়ে বলবো, মধ্য ভিয়েতনাম ধরে আছে ও দেশের প্রাচীন ইতিহাস। তার তুলনায় দক্ষিণ ভিয়েতনামের সাইগন যে বয়সে অনেক ছোট, সে স্বাক্ষর রেখেছে আধুনিক ইতিহাসে। হো চি মিন সিটির পথে প্রান্তরে ছড়িয়ে আছে ফ্রান্স ও আমেরিকার অত্যাচারের বিরুদ্ধে দরিদ্র দেশবাসীর আশ্চর্য লড়াইয়ের ইতিকথা, যার একটি বড় নিদর্শন হলো কু সি টানেল। টানেল বা সুড়ঙ্গ তো কতই কাটা হয়, কুসি বিখ্যাত কেন? অথবা ঠিক করে বললে, কেনই বা এদেশে এসে এটা না দেখলেই নয়? সেই আশ্চর্য লড়াইয়ের কথা জানতে গেলে একটু ইতিহাস ঘাঁটতে হবে। আমরা ভিয়েতনামের হুয়ের ভিডিওতে বলেছিলাম, ভিয়েতনামবাসীকে অনেক যুদ্ধের মধ্যে যেতে হয়েছে। মধ্য ভিয়েতনামে প্রায় 1500 বছর রাজত্ব করে গেছেন চম্পা রাজারা। এক চম্পা রাজার বদান্যতায় একসময় ভিয়েতনামিরা উত্তর দিক থেকে মধ্য ভিয়েতনামে প্রবেশ করে। এর ফলে চম্পারা ক্ষমতা হারায় এবং পরবর্তীতে চম্পারা দক্ষিণে পালাতে বাধ্য হয়। অপরদিকে ভিয়েতনামীদের মধ্যে শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক বিশৃঙ্খলা। 16 শতাব্দীর শেষে ভিয়েতনামেরই দুই রাজপরিবার ইঙ্গুয়েন ও ট্রিন সমগ্র দেশের ক্ষমতা কুক্ষিগত করার অভিপ্রায় এতই মগ্ন রইলেন যে দেশে গৃহযুদ্ধ লেগে গিয়েছে সেদিকে তাদের নজর ছিল না। অবশেষে নিজেদের মধ্যে সমঝোতা হলো, উত্তর থাকবে ট্রিনদের হাতে, দক্ষিণ ইঙ্গুয়েনদের হাতে। কিন্তু তবু ছোট বড় সংঘাত চলত। যুদ্ধের খরচ জোগানোর জন্য চাষিদের ওপর অত্যাচারের অন্ত ছিল না। অবশেষে দক্ষিণ থেকে 3 কৃষক ভাইয়ের নেতৃত্বে দুই রাজপরিবার পরাজিত হলো শুধু নয়, পরে তাদের কোনো হদিশই পাওয়া গেল না। ব্যতিক্রম ইঙ্গুয়েন পরিবারের একজন, নাম অ্যান। তিনি বিদেশে পালাতে সক্ষম হয়েছিলেন। ভিয়েতনামে অস্থিরতা চলছিল। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় তখন ফ্রান্সে উপনিবেশ স্থাপনের রমরমার কাল। এমন পরিবেশে সেই ইঙ্গুয়েন অ্যান নাম পরিবর্তন করে গিয়া লং নাম নেন ও নানা ঘটনা পরম্পরায় ফ্রান্সের সহযোগিতায় সমগ্র ভিয়েতনামের সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অ্যানের রাজত্বকালে ভিয়েতনাম উত্তর ও দক্ষিণ বলে যে ভাগ ছিল তা উঠে গিয়েছিল। 143 বছর ধরে এই বংশ অবিভক্ত ভিয়েতনামের রাজত্ব করেছিল বটে, কিন্তু ফ্রান্সের অনেক বিষয়ে আধিপত্য ছিল। ফ্রান্সের দরকার ছিল নিজের অর্থনীতিকে চাঙা করবার। এর জন্য নজর ছিল চীনের দক্ষিণাংশ অধিকার করে ফেলা। সেখানে ঢোকার জন্য
যেভাবেই হোক আগে ভিয়েতনামের তো দখল নিতে হবে। অতএব উত্তর ভিয়েতনামকে ফরাসি উপনিবেশের আওতায় আনার জন্য সব রকম ভাবেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু চীন তাতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। পরবর্তীকালে চীন যুদ্ধে জড়িয়ে পড়ে ও শেষে হেরে যায়। এভাবে ফ্রান্স ছলে বলে কৌশলে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে উত্তর ভিয়েতনামের অধিকার আদায় করে ফেলল। ভিয়েতনামে অরাজকতা চলছিল। এর ওপর ফ্রান্সের আগমনে সাধারণ মানুষের জীবন সমস্ত দিক থেকে হয়ে উঠল চরম দুর্দশাময়। দারিদ্রতা, অত্যাচার, অপমান কোনো কিছুরই সীমা ছিল না। তবে এরই মধ্যে একটা সুদূর প্রসারী ইতিবাচক অবস্থার সূচনাও হল। ফ্রান্সের লাগাম ছাড়া অবদমনের মধ্যে জেগে উঠল জাতীয়তাবাদী চেতনা, জাতীয়তাবাদী দলেরও জন্ম হল। এছাড়া ছোট ছোট কমিউনিস্ট মতাদর্শ গ্রহণ করা দলেরও অঙ্কুর মাথা তুলে উঠল। এই পরিস্থিতিতে কমিউনিস্ট হো চি মিন এদের অনেকগুলিকে একত্রিত করে ও জাতীয়তাবাদী আকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়ে একটি পার্টি গড়ে তুললেন। ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। উন্নত দেশগুলি নিজেদের ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখার তাগিদে নানা দেশকে আক্রমণ করছে, উপনিবেশ স্থাপনেরও স্বপ্ন দেখছে। এমন পরিস্থিতিতে মিত্র শক্তির সদস্য ফ্রান্স চীন ও উত্তর ভিয়েতনামকে জব্দ করার জন্য অক্ষশক্তি জোটের জাপানের সঙ্গেও গাঁটছড়া বাঁধতে কসুর করল না, কারণ চীন জাপান সংঘাত লেগেই ছিল। হো চি মিন ভিয়েতনামকে স্বাধীন করতে সর্বশক্তি নিয়োজিত করলেন। পাশাপাশি যে কোনো দেশের সাম্রাজ্যবাদের বিরোধিতা করার জন্য কঠোর নীতিগত অবস্থান নিয়েছিল। ফ্রান্সের অধিকৃত উত্তর ভিয়েতনামকে স্বাধীন করতে হো চি মিন 1942 সালে প্রতিরোধের সিদ্ধান্ত নেন। শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে শুরু হলো দরিদ্র দেশবাসী অসম লড়াই। নেতৃত্ব দিয়েছিলেন হো চি মিনের দীর্ঘদিনের বন্ধু জেনারেল গিয়াপ। যুদ্ধের উপকরণ বলতে ছিল ভিয়েতনামীদের অসীম সাহস, দৃঢ়তা ও শারীরিক শক্তি। এগুলিকে পাথেয় করে দেশকে স্বাধীন করব এই সংকল্পে স্থির থেকে গেরিলা কায়দায় অভূতপূর্ব কৌশল আবিষ্কার করে ও অমানবিক পরিশ্রম করে প্রায় সমগ্র উত্তর ভিয়েতনামকে মুক্ত করতে তিনি সফল হন 1945 সালে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিক, জাপানও পাকতাড়ি গোটাল। এভাবে নানা ঘটনা পরম্পরায় ভিয়েতনামের স্বাধীনতা অর্জন হলো বলে মনে হয়েছিল। ঔপনিবেশিকরা দেশ ছাড়ার সাথে সাথে হো চি মিনই 1945 সালের আগস্ট মাসে স্বাধীনতা ঘোষণা করে দিয়ে ভিয়েতনামের সম্রাট বাও দাইয়ের কাছে দূত পাঠিয়েছিলেন। সম্রাট দেশের অবস্থা বিবেচনা করে তখনই হো চি মিনের হাতে ভিয়েতনামের শাসনভার তুলে দেন। আমরা ইতিমধ্যে দেখেছি হুয়ে শহরের নগর দুর্গ, সেখানেই জাঁক জমকের মাঝে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। গঠন হলো ডেমোক্রেটিক রিপাবলিক অফ ভিয়েতনাম। আপনারা যদি হুয়ে শহরের ভিডিও না দেখে থাকেন তবে আমাদের দেওয়া লিংক থেকে দেখে নিতে পারবেন। ভিয়েতনামে যখন হো শাসনের দায়িত্ব নিলেন তখন মিত্র শক্তি জয়লাভ করছে, বিশ্বযুদ্ধ শেষ হলো, কিন্তু ফ্রান্স ইন্দো চায়না তথা ভিয়েতনামকে
হাতছাড়া করতে চাইল না। ডেমোক্রেটিক রিপাবলিক অফ ভিয়েতনামকে স্বীকৃতি দিল না। উল্টে কয়েকটি উন্নত দেশের সাহায্যে ফ্রান্স দক্ষিণে নিজেদের ক্ষমতা বজায় রাখল। উত্তরে তারা এখন ঢুকতে পারবে না সেটা তারা আপাতত মেনে নিয়ে দক্ষিণ ভিয়েতনাম সম্পূর্ণ দখলের দুর্বার ইচ্ছায় হো চি মিন ও ফ্রান্সের মধ্যে যে আন্তর্জাতিক চুক্তি হয়েছিল সেটাকে ফ্রান্স অগ্রাহ্য করতে দ্বিধা করল না। চুক্তিটি ছিল গণভোটের মাধ্যমে স্থির হবে উত্তর ও দক্ষিণ মিশে যাবে কি যাবে না। বলা যায় ফ্রান্স চুক্তির সাথে বিশ্বাসঘাতকতা করল। ভিয়েতনামকে দখল করার নানা ফাঁদ পায়। সাইগনের ফরাসি অফিস জানিয়ে দিল বেশ কিছু এলাকা এখনো ফরাসিদের অধীন। এছাড়া গুলিগোলা, কামান ইত্যাদি আধুনিক শক্তিশালী অস্ত্র নিয়ে ভিয়েতনামীদের বিরুদ্ধে আক্রমণে শাণিত হয়েছিল। দেশবাসীর কাছে যুদ্ধ ছাড়া অন্য উপায় রইল না। দীর্ঘ সময় 1946 থেকে 1954 সাল পর্যন্ত এই যুদ্ধ হয়। জেনারেল গিয়াপ এবারও নেতৃত্ব দেন এই গেরিলা যুদ্ধে। প্রথমে ফ্রান্স হেরে গেল। যা হয়, আহত পশু চায় আরো আক্রমণ করতে। সে এইবার সামরিক শক্তির বদলে কূটনীতি প্রয়োগ করল। তারা কয়েকজন উচ্চাকাঙ্ক্ষী জাতীয়বাদী নেতাকে জড়ো করে স্টেট অফ ভিয়েতনাম রাষ্ট্র ঘোষণা করল। তারপর বিদেশ থেকে প্রাক্তন সম্রাট বাও দাইকে এনে রাষ্ট্রপ্রধানের আসনে বসিয়ে প্রচার করতে থাকলো যে ভিয়েতনামীদের হাতেই ক্ষমতা হস্তান্তর হয়েছে। ফ্রান্স এখানে আছে কমিউনিস্টদের দ্বারা ভিয়েতনাম জাতির অমঙ্গল প্রতিরোধ করতে। তারা এই মর্মে আন্তর্জাতিক আবেদন করল। আমেরিকা এই সুযোগ লুফে নিল। কমিউনিস্ট প্রভাবকে রোখার মদদ দিতে প্রচণ্ড উৎসাহ বোধ করল। প্রচুর অর্থ ও গোলা বারুদের যোগান পায়। ভিয়েতনাম লড়ছিল মনের জোরে, লোকবলকে ভরসা করে। কোনো দেশ থেকে তারা কোনো সাহায্য পায়নি। কিন্তু 1950-এর মধ্যে গণপ্রজাতন্ত্রী চীন জন্ম নেবার পর তারা চীন থেকে অল্প সাহায্য পেতে থাকল। ভিয়েতনামে সামরিক সাহায্য আসার পথ ছিল লাওসের মধ্য দিয়ে। এসব নজর করে 1953 সালে ফ্রান্স এক যুদ্ধ বিশারদ এক উচ্চ আধিকারিককে নিয়ে এলো ভিয়েতনামী সৈন্যদের জব্দ করার জন্য। ভিয়েতনামের উত্তরে হ্যানয় থেকে কিছুটা দূরে ডিয়েন বিয়েন ফু নামে একটি গ্রামাঞ্চল ছিল। ওখানে পরিবৃত উপত্যকার আশপাশ থেকে অনেকগুলি রাস্তা গিয়ে মিশেছে লাওসে। ফ্রান্স নিয়োজিত ওই আধিকারিক ঠিক করলেন ওই সব জায়গায় প্রচুর সৈন্য মোতায়েন করে লাওসের সাহায্যে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। তখন ভিয়েতনামী সৈন্য ফ্রান্সের অস্ত্র ভান্ডার আক্রমণ করতে বাধ্য হবে। এই সময় ভিয়েতনামী সৈন্য সহজেই পরাস্ত হবে। বাস্তবে ঘটল অন্য রূপ। জেনারেল গিয়াপের গেরিলা যুদ্ধের অনন্য পরিকল্পনায় তিনি রাতের অন্ধকারে লক্ষ লক্ষ দেশভক্ত ভিয়েতনামীকে জঙ্গলের পায়ে হাঁটা রাস্তা দিয়ে মালপত্র নিয়ে উপত্যকায় আসার নির্দেশ দিলেন। তারপর তাদের পাহাড়ের বেশ কিছুটা ওপরে উঠিয়ে নিলেন। সবাইকে দিয়ে শুরু করে দিলেন সবকটি পাহাড়ের মধ্য দিয়ে সুড়ঙ্গ কাটার কাজ। এর পরিণাম ভিয়েতনামরা যুদ্ধ করে সুড়ঙ্গের ভেতর থেকে, ফরাসিরা মাটির উপর থেকে। ফলে
ফরাসিরা অদৃশ্য শত্রুপক্ষকে ঘায়েল করতে ব্যর্থ হল। অবশেষে ফরাসিরা সম্পূর্ণ পর্যুদস্ত হয়ে 1954 সালে আত্মসমর্পণ করল বটে, কিন্তু আমেরিকার তা একেবারেই পছন্দ হলো না। আমেরিকা যুদ্ধ চালিয়ে গেল। আমেরিকা দক্ষিণ ভিয়েতনামের সরকারের প্রধান হিসাবে সম্রাট বাও দাইকে আমন্ত্রণ জানালো। সম্রাট এবার ফ্রান্স থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন ও আমেরিকার পরামর্শ মতো ইঙ্গো দিন দিয়েমকে প্রধানমন্ত্রী নিয়োগ করলেন। দিন দিয়েমের স্বেচ্ছাচারী প্রশাসন সমাজের প্রায় সমস্ত স্তরের মানুষকে আঘাত করেছিল। তিনি একদিকে বিরাট সংখ্যক বৌদ্ধদের অপমান করতেন, অন্যদিকে ফ্রেঞ্চদের ঘৃণা প্রদর্শনের কারণে অভিজাত শ্রেণীর মানুষরাও বিরক্ত বোধ করতে লাগলেন। আবার আমেরিকা থেকে পাঠানো বিশাল অনুদান সাধারণ মানুষের কোনো উপকারে ব্যবহৃত হতো না। দক্ষিণ ভিয়েতনামকে স্বাধীন করতে দেশপ্রেমিক শক্তি একত্রিত হচ্ছিল। দিন দিয়েমের অপশাসন সেই শক্তিকে সংহত করতে সাহায্য করল। যদিও দিন দিয়েমকে আমেরিকা অপসারণ করালেন, কিন্তু ইতিমধ্যেই দক্ষিণে গেরিলা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। উত্তর থেকে নানাভাবে সাহায্য পাঠাবার প্রক্রিয়াও ভিয়েতনামিরা অনেক আগেই শুরু করে দিয়েছিল। হোচিমিন শহরের কাছেই অবস্থিত কুসি টানেল ছিল ওই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান ঘাঁটি। এই জায়গাটি পর্যটন কেন্দ্র হিসাবে খুবই জনপ্রিয়। ভিয়েতনামকে জানতে হলে জায়গাটির আকর্ষণ উপেক্ষা করা যায় না। আমরা তৃতীয় পর্বে দেখব হো চি মিন শহরের কাছে অবস্থিত কু সি টানেল। মাটির তলায় কিভাবে সুড়ঙ্গ কেটে ভিয়েতনামিরা গেরিলা যুদ্ধ পরিচালনা করত, এই স্থানে তার প্রত্যক্ষ রূপটা দেখা যাবে।